এক অমীমাংসিত রহস্যে ঘেরা কৈলাস পর্বত। কৈলাস পর্বতে নাকি দেবদেবতাদের বসবাস। কৈলাস পর্বত কোন কোন ধর্মের কাছে পবিত্র? কৈলাস পর্বত কেন কোনো পর্বত আরোহী জয় করতে পারেননি? কৈলাস পর্বতে কি এমন রহস্য বা ইতিহাস লুকিয়ে আছে, তাই জানাবো আজকের এই নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার হলেও এর চূড়ায় টিকি পর্বত আরোহীদের পা পড়েছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়ে কম উচ্চতা সম্পন্ন একটি পর্বত, যে পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেননি। রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে এই কৈলাস পর্বতে। এই পর্বতের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। তার পাশাপাশি হিন্দু ধর্ম অবলম্বীদের তীর্থস্থান হল কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। এ পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়েও ২,২০০ মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এর চূড়ায় আজও উঠতে পারেননি? কেন পারেননি? এর রহস্যের সমাধানও আজও মেলেনি। তবে আজব কাণ্ড ঘটে যখন এই পর্বতে কোনো আরোহী ওঠার চেষ্টা করেন। কিছু দূর ওঠার পরে প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, ভেসে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বত আরোহীরা পা পিছলে পড়ে যান। জানা যায় এ পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রকৃত ঘটনা। কিছুক্ষণ পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বত আরোহীদের শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ ও চুল যে হারে বাড়ে, কৈলাস পর্বতে অন্তত ১২ ঘন্টা কাটালে নাকি এ বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি। কৈলাস পর্বতের উৎপত্তি প্রথম দিকের মহাদেশগুলোর সংঘর্ষে তৈরি হয়েছিল এই পর্বত, এটাই জানা যায়। একটি মহাসাগরের মৃত্যু আর পর্বতমালার শিলার জন্মের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কৈলাস পর্বত। এর ভূতাত্ত্বিক গুরুত্ব কোনো অংশে এর আধ্যাত্মিক গুরুত্বের চেয়ে কম নয়। ভূতত্ত্ব আর অতীন্দ্রিয়বাদে সে মিশে গেছে এই কৈলাস পর্বতে। পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতটি এতটাই কারা যে বরফ নিচে পড়ে যায়। আর এই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। মরুভূমির মতো স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস। হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে পর্বতটি। যদিও কেউ এখনও এর চূড়ায় ওঠেনি, তবে লাখো লাখো তীর্থযাত্রী হাজারো বছর ধরে এর আশেপাশে ঘুরছে সুখী হওয়ার আশায়। অনেকেই বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে যে ৫০ কিলোমিটার ট্রেক আছে সেই পথে হেঁটেছেন। বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মাইসনার এর চূড়ায় আরোহণ করার অনুমতি চাইলে চীনা সরকার তার প্রস্তাব ফিরিয়ে দেন। কৈলাস পর্বতের ইতিহাস কি? সংস্কৃতে কেলাস থেকে কৈলাসের উৎপত্তি। কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। তিব্বতী ভাষায় এর নাম গঙ্গো রিনপোচে। তিব্বতী বৌদ্ধগুরু পদ্মাসম্ভবকে বলা হয় রিনপোচে। তার থেকেই নামকরণ করা হয়েছে কৈলাস পর্বতের। এর অর্থ হল বরফের তৈরি মূল্যবান রত্ন। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু মিলারেপাই শুধু পা রাখতে পেরেছিলেন কৈলাসের চূড়ায়। তিনি ফিরে এসে নিষেধ করেছিলেন এই পর্বত জয়ে যেতে, কারণ একমাত্র সেই মানুষ পারবে এই পর্বত জয় করতে যার গায়ে কোনো চামড়া নেই। আধুনিক পর্বতারোহীরাও বলেন মাউন্ট কৈলাসে জয় করা অসম্ভব বিষয়, তবে এর কারণ আজও জানে না কেউ। কৈলাসের পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল। এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। পর্বতের ১৪,৯৫০ ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলহ্রদ। প্রকৃতির আজব সৃষ্টি। মানস ও রাক্ষস দুই হ্রদ পাশাপাশি আছে, অথচ মানুষের পানি মিষ্টি ও শান্ত, আর রাক্ষসের পানি নোনা এবং অশান্ত। ৪টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয়। অনেকে তো আবার বিশ্বের বৃহৎ পিরামিড বলে থাকেন এই কৈলাস পর্বতকে। পিরামিডের মতোই কারা, তাই হয়তো কেউ উঠতে পারেনি। আরও অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা বলেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, যে কারণে কোনো কম্পাস কাজ করে না। পিরামিডের আকারের এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলছেন গুহায়। প্রতি বছর বহু মানুষ মানস সরোবরে যাত্রা করেন, তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। কৈলাস পর্বত নিয়ে বিজ্ঞানীদের গবেষণা। ১৯৯৯ সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ এর্নেস্ট মুলদাশিক ঠিক করেন কৈলাস পর্বতের রহস্য উন্মোচন করবেন। তার পর্বতারোহী দলে ভূবিজ্ঞান, ভৌতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবিদরা ছিলেন। তারা অনেক তিব্বতী লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন। কৈলাসের আশেপাশে অনেক পাশ ধরে তারা সময় কাটান। এরপর তিনি একটি বই লেখেন,
হোয়ার ডু ইউ কাম ফ্রম, বা আমরা যেখান থেকে এসেছি। এ বইয়ে তিনি কৈলাস পর্বতে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন। তদন্ত করার পর এর্নেস্ট মুলতাশিক তিনি বলেন, বাস্তবে কৈলাস পর্বতে একটি মানব নির্মিত পিরামিড আছে, আর এই পিরামিডটি নির্মাণ করা হয় প্রাচীনকালে। তিনি দাবি করেন একটি বড় পিরামিডকে অনেক ছোট ছোট পিরামিড ঘিরে আছে, আর সেখানে ঘটে অলৌকিক ঘটনা। কৈলাস থেকে ফেরার পর এর্নেস্ট মুলতাশিক তিনি তার বইয়ে লেখেন, রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসে। এক রাতে আমি আর আমার 2 সহযোগী পাথর পড়ার আওয়াজ পেয়েছি, আর এই আওয়াজ কৈলাস পর্বতের পেটের ভেতর থেকে আসছিল। আমরা ভেবেছিলাম পিরামিডের মধ্যে হয়তো কোনো শক্তি আছে যারা ঠিক মানুষেরই মতোই কথা বলে। তিনি আরও লিখেন, তিব্বতী গ্রন্থে লেখা আছে যে শাম্বালা একটি আধ্যাত্মিক দেশ। এটা কৈলাস পর্বতের উত্তর এবং পশ্চিমে অবস্থিত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে এই বিষয়ে চর্চা করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি কৈলাস পর্বতের এলাকা পৃথিবীর বাইরের জগতের সঙ্গে জড়িত। কৈলাস পর্বত আর আশেপাশের পরিবেশের উপর গবেষণা করা বৈজ্ঞানিক নিকোলাই রুমনভ আর তার দল তিব্বতের মন্দিরের ধর্মগুরুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, কৈলাস পর্বতের চারদিকে একটি অলৌকিক শক্তি রয়েছে। আসলে এইসব কারণেই এক অমীমাংসিত রহস্যেরা কৈলাস পর্বত।